দুহাতে চেপে ধরে ইরফানের টি শার্টের কলার বহু কষ্টে বলে, কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? পারবেন আমাকে ছেড়ে থাকতে? তিহুর কথার প্রতি উত্তর করে না ইরফান। হাতের সাহায্যে ছড়িয়ে নেয় তিহুর হাত। তারপর ধীর পায়ে রুম থেকে প্রস্থান করার জন্য পা বাড়ায় ইরফান। অবিশ্বাস চোখে ইরফানের কাজগুলো দেখে তিহু। তার এসব বিশ্বাস হচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে। হায় আল্লাহ, সে এতদিন কাকে ভালোবেসেছিল? অবিশ্বাস কণ্ঠে শুধালো তিহু। তার মানে এতদিন সব নাটক ছিল ইরফান চৌধুরী? সব সব আমার মন ভালোবাসা নিয়ে আপনি খেলেছিলেন? কিভাবে পারলেন? একটু বুক কাঁপলো না আপনার? ইরফানের এমন নির্লিপ্ততা গভীরভাবে আঘাত করে তিহুর বুকে। বুক চেপে ধরে কান্না করতে করতে আবারও মুখ খোলে সে। চৌধুরীদের সম্মানের কাথায় আগুন লাগুক, ধ্বংস হোক এই ভাব গাম্ভীর্য। ওরা ভালোবাসা বোঝে না। আমার ভাই বোন দুটোকে একবার বাড়ি ছাড়া করে দিল, এবার আমাকে পৃথিবী ছাড়া করতে চায়। আল্লাহ বিচার করুক। এতক্ষণ তিহু আর ইরফানের বলা প্রত্যেকটা কথা দরজার পাশ থেকে শুনেছিল তানভীর। বাইকের হেলমেট আর চাবি নিয়ে রাতের শহরে লং ড্রাইভে বেরোনোর প্রস্তুতি নিয়ে ঘর থেকে বেরিয়েছিল সে। কিন্তু ভাই বোনের কথাগুলো তার পথ জোড়া আটকে দেয়। ভাই হিসেবে তানভীরের তিহুর জন্য বড্ড কষ্ট হচ্ছে। কিন্তু কিছু কিছু কষ্ট মানুষের জীবনে অন্ধকার দূর করে আলো বয়ে আনে। তা ভালোই জানে বুঝদার তানভীর। ওদের কথায় আর কান না দিয়ে নিচে চলে যায় সে। আবরারের সামনে মেঝেতে বসে আছে ইনায়া। অনেকক্ষণ ধরে আবরার বিনুনি পাকানোর চেষ্টা করে, বারবার ব্যর্থ হচ্ছে। আধা ঘন্টা পেঁচিয়েছে, উল্টো পাল্টে আবরার বিনুনি করার চেষ্টা করছে। নিজে না পারলেও ইনায়াকে সে হাত লাগাতে দিচ্ছে না। বিরক্তিতে মাথা ঝিমঝিম করছে ইনায়ার। নিজের বিরক্তি ধরে না রাখতে পেরে অবশেষে মুখ খোলে সে। কাটকাট কণ্ঠে বলে উঠল, আমাকে দিন না, আমি করে দিচ্ছি। গাজরাটা আপনি লাগিয়ে দিন। প্রয়োজন নেই, আমি পারবো। সবসময় জেদ করলে ভালো লাগে না আপনার ভাই। ইনায়ার কথার উত্তর না দিয়ে তাকে উঠিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল আবরার। নিজের বিননির দিকে তাকিয়ে নিজেই অবাক হয় ইনায়া। কাঁদো কাঁদো মুখে প্রশ্ন করে আবরারকে, শাড়ি পরানো, বেনুনি করা, এসব আপনি শিখিয়েছেন কিভাবে? সত্যি করে বলেন তো। আগে একটা সংসার করেছি যে, সেখান থেকে। আপনার ভাই, আমি কিন্তু যাব না আপনার সাথে। বলে আমার আদরে বেলি, সব তোমার জন্যই আমার শেখা। মানে? আমাদের বিয়েটা যদি স্বাভাবিকভাবে হতো তাহলে তো আমাদের ফার্স্ট নাইটও হতো। তোমার মনে আছে শেষবার আমি ঢাকা থেকে ফেরার সময় আম্মুদের সবার জন্য জামদানি শাড়ি নিয়েছিলাম? হ্যাঁ। তখন অনেক খুঁজে তোমার জন্য দুটো শাড়ি নিয়েছিলাম। ভেবেছিলাম ফার্স্ট নাইটে তোমাকে নিজের হাতে পরিয়ে দেব, কিন্তু তার হলো কই। বাদ দাও। তুমি রেডি তো? খুশিতে জলজল করে ওঠে ইনায়ার চোখ। খুশিতে গদগদ হয়ে আবরারের দিকে ফিরে প্রশ্ন করল, কি রঙের ছিল শাড়িগুলো? শাড়িগুলো এখন কোথায়? আমার কাপড়ে পোশাকের ভাঁজে লুকানো। ফের তাড়া দেয় আবরার। ইনায়ার হাত ধরে ফ্ল্যাট থেকে বেরিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেয়। আকাশ অন্ধকার হয়ে আসছে। বিকেল 5:30 বাজে। আজ জলদি অফিস থেকে ফেরার পরও দুজনে রেডি হতেই দেরি হয়ে গেছে। আবরারের পরনে শুভ্র শার্ট আর কালো জিন্সের প্যান্ট। ইনায়ার পরনে আবরারের দেওয়া শুভ্র গাউন। চুলে বেনুনির মধ্যে বেলি ফুলের গাজরাগুলো লাগানো। বাঁ হাতে চিকন কালো ফিতের ঘড়ি। বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়াতে রিক্সা পেয়ে যায় তারা। ভাড়া ঠিক করে রিক্সায় উঠে পড়ে তারা। এখান থেকে আধ ঘন্টার রাস্তা। এনা এখনো জানা নেই তারা যাচ্ছে এটা কোথায়। আমরা কোথায় যাচ্ছি আপনার ভাই? তোকে বেছে দিব। দেখছিস না নিজের হাতে ভালো করে সাজিয়ে গুছিয়ে এনেছে। আবরারের তেরা উত্তরে কোনো কথা না বলে মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে তাকায় ইনায়া। ঢাকাতে আসার পর এই নিয়ে তাদের একসাথে 3বার বের হওয়া। প্রথম 2বার কাজের উদ্দেশ্যে হলেও এবার বিষয়টা ভিন্ন। চারপাশ মেঘলা হয়ে আছে। ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। ইনায়ার ভালোই লাগছে মুহূর্তটা। তার ভাবনার মাঝেই আবরার পেছন থেকে বাঁ হাতে জড়িয়ে ধরে ইনায়ার কোমর। একবার তাকে কিছু বলে না ইনায়া। রিক্সা এসে থামে একটা নদীর পাশে। ভাড়া মিটিয়ে নেমে পড়ে দুজনে। আবরার নিজের শক্ত হাতের মুঠোয় পুড়ে নেয় ইনায়ার হাতটা। নদীর পাড়ের ঘাসের উপর এসে বসলো ওরা দুজন। চারপাশ জুড়ে নীরবতা, শুধু নদীর ঢেউয়ের চুপচাপ শব্দ আর বাতাসের শোষ ধ্বনি। আকাশ জুড়ে কালো আর ধূসর রঙের মেঘেরা ভেসে বেড়াচ্ছে ধীর গতিতে। সূর্য তার আলো মেঘের আড়াল লুকিয়ে রেখেছে। কিছুক্ষণ পর পর জাগ বেঁধে পাখিরা উড়ে নদীর এপার থেকে ওপারে যাচ্ছে। ইনায়াকে গভীর মনোযোগে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে উঠে পড়ে আবরার।
ধীর পায়ে হেঁটে কিঞ্চিত দূরত্বে অবস্থিত ফুলের দোকান থেকে একটা সাদা গোলাপের স্টিক নিল। চোখের সানগ্লাসটা খুলে পকেট গুজে নেয়। ইনায়া পেছনে এসে হাঁটু গেড়ে বসে আবরার। কাবা কাবা কণ্ঠে আলতো সুরে বলে ওঠে কিছু কথা। আই লাভ ইউ জেসমিন। আমি তোমাকে ভালোবাসি বেলি। দিন ক্ষণ সময় কাল দেখে তোমার প্রতি আমার এই ভালোবাসার সৃষ্টি হয়নি। যখন প্রথম তোমাকে ভালোবেসেছিলাম তখন এক বালিকা রূপে ভালোবেসেছিলাম। দ্বিতীয়তে নবল যৌবনা এক ষোড়শের প্রেমে, এবং সর্বোপরি আমার প্রিয়তম স্ত্রীর রূপে। প্রতিবার আমি তোমার নতুন রূপে মুগ্ধ, বিমোহিত হই। আমার হৃদয়ে বয়ে যায় শান্তির স্রোত। তুমি কি আমাকে ভালোবাসবে বউ? আবরারের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে ইনায়া। কি বলবে সে ভেবে পাচ্ছে না। প্রিয় মানুষের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে এত শান্তি, এতটা মধুর শোনায় কথাগুলো। ইনায়ার মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আলতো হাতে ফুলের স্টিকটা নেয় আবরারের হাত থেকে। ফুলগুলো ইনায়া ধরতেই আবরার প্যান্টের পকেট হাতড়ে বের করে ছোট্ট একটা বক্স বের করলো। বক্সটা খুলে একটা শুভ্র পাথরের রিং বের করলো আবরার। বাম হাতের সাহায্যে ইনায়ার হাতটা হাতের তালুতে নিয়ে অনামিকা আঙুলে আংটিটা পরিয়ে দিল। সব শেষে দাঁড়িয়ে শক্ত আলিঙ্গনে বুকে জড়িয়ে নেয় নিজের প্রিয়তমার সঙ্গিনীকে। এই সুন্দর সময়টাতে বাগড়া দেওয়ার জন্য ইনায়ার হাতে ফুটে যায় গোলাপের কাঁটা। ব্যথায় খামচে ধরে আবরারের পিঠে শার্ট। হাতটা সামনে এনে কাঁটাটা টান দিল আবরার। অন্য হাতে আরেকটা শার্টের বুকের অংশ খামচে ধরে ইনায়া কাতর কণ্ঠে বলল, ব্যথা লাগছে আপনার? আর একটু সহ্য করে পেলি, এখনই হয়ে যাবে। কাঁটাটা ডেবে গেছে আঙুলে। আবরার হাতের নখগুলো ছোট হওয়াতে ধরতেও পারছে না চিকন কাঁটাটা। ব্যথায় আরেকটু কুকড়ে ওঠে ইনায়া। চলাচল চোখে তাকিয়ে বলল, পারবো না, ছেড়ে দিন প্লিজ। এতক্ষণের হালকা মেঘলা আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেছে এখন। দূর থেকে হালকা বাতাস বয়ে আসছে, সঙ্গে মাটির সাদা গন্ধ। হঠাৎই এক ঝটকায় শুরু হয়ে যায় টিপ টিপ বৃষ্টি। ইনার গাউনের নিম্নভাগ বৃষ্টির সাথে ভিজে জুবুথুবু হয়ে গেছে। দোকানের ছাউনির নিচে আসতে গিয়ে এতটা ভিজেছে, যদিও দুজনেরই শরীর অর্ধেক ভিজে গেছে এতক্ষণে। তবুও সবে ইনায়া জ্বর থেকে উঠায় আবরার তাকে ভিজতে দেয়নি। রাস্তার পাশে টং দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে আছে আবরার ইনায়া। হাতে 2 কাপ ধোয়া ওঠা আদা দেওয়া লেবু চা। কিছুক্ষণ পরপর ফু দিয়ে চা থেকে চুমুক দিচ্ছে তারা। বৃষ্টির ছোট বাড়তেই ছাউনির নিচ থেকে বাহিরে হাত বাড়িয়ে দেয় ইনায়া। সদ্য আকাশ থেকে পতিত হওয়া ফোঁটাগুলো ভিজিয়ে দেয় ইনায়ার 2 হাত। শরীর শিরশির করে ওঠে ইনায়ার। পাশে দাঁড়িয়ে তার বাচ্চামোগুলোকে অপলক দৃষ্টিতে পরখ করছে আবরার। সব এত সহজ আর সুন্দরভাবে তার জীবনে 1 মাস আগেও আবরার তা ভাবতে পারেনি। ওই রাতটা আশীর্বাদ স্বরূপ ধরা দিয়েছে আবরারের জীবনে। পরিবার থেকে দূরত্ব সৃষ্টি হলেও প্রিয় মানুষটা তার পাশে। পাশাপাশি বালিশটা এখন আর ইনায়া নামক ফুলের অপেক্ষা করা লাগে না। ওই বালিশটা এখন তার নামেই বরাদ্দ। আর বিধাতা ছাড়া এই বরাদ্দ কেউ খণ্ডাতে পারবে না, তা আবরার জানে এবং মনে প্রাণে মানে। ইনায়া সেই প্রথম রাতের কথা মনে পড়ে যায়। সেই দিন তার প্রথম ঢাকায় এসেছিল। কিছু স্মৃতি কষ্টদায়ক হলেও তার সাথেও সুখ মিশ্রিত থাকে। হাসি, আনন্দ, সুখ, দুঃখ নিয়েই মানুষের জীবন গঠিত। তাই দুইকেও ভালোবেসে জীবনে বেঁচে থাকতে শিখে গেলে আর কোনো দুঃখ থাকে না জীবনে। ওদের এই সুন্দর ভাবনাময় মুহূর্তে ভিলেন হিসেবে এন্ট্রি নেয় আবরারের ফোনটা। বিচ্ছিরি শব্দে বেজে ওঠে। পকেটে হাতড়ে ফোনটা বের করতেই হৃদয় কুঁচকে যায় আবরারের। ভুল দেখছে কিনা তা শিওর হওয়ার জন্য ফোনের স্ক্রিনটা হাত দিয়ে মুছে আরেকবার নাম্বারটা পড়ল। না, সে ঠিকই দেখেছে। আব্বু দিয়ে সেভ করা নাম্বারটা থেকে প্রায় 1 মাস পর আজ ফোন এসেছে। আবরার খুশি হবে না অবাক হবে তাই ভেবে পাচ্ছে না সে। দেখতে দেখতেই কলটা কেটে যায়। কল না ধরে ফোন নিয়ে আবরারের এমন ভাব দেখে বিরক্তের শ্বাস ফেলে ইনায়া। দিন দিন আবরার ভাইও স্টার জলছে নাটকের চিপকাল শাশুড়িগুলোর মতো হয়ে যাচ্ছে। ফোন হাতে নিয়ে এমন ঢং করে কে? আরেকবার কল আসতেই বিরক্ততে ভ্রু জোড়া কুঁচকে নেয় ইনায়া। এবার তার অসহ্য লাগছে। ফোনটা কেন ধরছেন না? নষ্ট মোবাইলের মতো এমন হ্যাক করে দাঁড়িয়ে আছেন কেন? কল না ধরে? কে কল দিয়েছে তা দেখলে তোরও সেম দশা হবে। কথা শেষে আবরার ফোনটা বাড়িয়ে দেয় ইনায়ার দিকে। বড় বড় চোখে ফোনের দিকে তাকিয়ে ইনায়া বলল, বড় আব্বু? হ্যাঁ। ধরেন ধরেন দেখি কি জন্য কল দিয়েছেন। পারবো না, তুই রিসিভ কর। আমি? হ্যাঁ, লাউড স্পিকার দিবি। অজ্ঞাত ইনায়া ফোন হাতে নিয়ে কলটা রিসিভ করে শান্ত কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় আব্বু। কিছুক্ষণ নীরবতার পর অপর পাশ থেকে উত্তর এলো। কোমল গলায় আস্তাব চৌধুরী উত্তর দিলেন,
ওয়ালাইকুম সালাম আম্মু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। ফোনটা তোমার সাথে থাকা অজাতের বাচ্চাটাকে দাও আম্মু। আবরার ভাইকে দেবো? ইনায়ার মুখে আবরারকে এখনো ভাই সম্বোধন করা দেখে হালকা কেসে উঠলেন আশতাব চৌধুরী। তার মানে অজাতটা এখনো ইনায়াকে বকাঝকা করে, আর বউয়ের সম্মানও দেয়নি। ইনায়া ফোনটা এগিয়ে দেয় আবরারের দিকে, চোখে ইশারায় ফোনটা সরাতে বলে আবরার। করুণ চোখে আবরারের হাতে ধরে ফোনটা ওর হাতে ধরিয়ে দেয় ইনায়া। আসসালামু আলাইকুম। আবরার ফোন কানে নিয়ে সালাম দিতেই চড়াও হন আশতাব চৌধুরী, গমগমে কণ্ঠে বলল, তুমি আর মানুষ হলে না। তোমার বউ তোমাকে ভাই ডাকছে, আর তাতে তুমি নির্লজ্জ ন্যায় সায় দিচ্ছ। এই কথা বলার জন্য ফোন দিয়েছেন? তাহলে এবার রাখতে পারেন। চুপ করো বেয়াদব, আজ রাতেই ট্রেনে ইয়ানকে নিয়ে বাড়ি ফিরবে। আশতাব চৌধুরীর কথায় অবাক চোখে ইনায়া আবরারের দিকে তাকালো। কি বললেন? শুনতে পাইনি আমি। আবরারের এমন নাটকীয় ভঙ্গিমার কথায় দাঁত কিরমির করে উঠলেন। এটা কি আদৌ ওনার ছেলে? মাহমুদাকে আজই জিজ্ঞেস করতে হবে। নিজেকে সামলান তিনি, রাগ হলে চলবে না। নেহাত ঠেকায় পড়েছে, না হলে আবরারকে ও কল দিতেন না আশতাব চৌধুরী। ইয়ানকে নিয়ে আজ রাতেই ট্রেনে বাড়ি ফিরবে দুজনে। প্রয়োজন আছে এ তো কথা বলতে পারবো না। আমার জানার মতে আমার তো কোনো প্রয়োজন নেই, আমরা ফিরবো না বাড়ি। ছেলের কথায় চুপসে গেলেন আশতাব চৌধুরী। বাবা ছেলের এই নীরব যুদ্ধে অসহায় ইনায়া কি করবে বুঝতে পারছে না। তবুও সাহস করে আবরারের হাত থেকে ফোনটা কেড়ে নিল। শান্ত কণ্ঠে জানালো তারা যাবে। আমরা যাবো বড়াব্বু। আমি যাব না। আমরা যাবো বড়াব্বু, পরে কথা বলি। কল কাটতেই গম্ভীর কণ্ঠে শুধালো আবরার। ওই দিনের অপমানের পরও তোর বাড়ি যেতে ইচ্ছে করছে? দেখুন, ওই দিন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল, হয়তো নিয়তিও আমাদের বিপক্ষে ছিল। সবকিছু তো আর প্ল্যানিং করে করা সম্ভব না। কিছু জিনিস প্রকৃতি নিজে ঠিক করে দেয়, তাই ভুলে যান না ওই দিনের কথা। সানগ্লাসটা নিয়ে ঠিক করতে করতে আবরার কাট কাট কণ্ঠে শুধালো। পারবো না ভুলতে, তবে এক শর্তে যেতে রাজি হতে পারি। কি? এদিকে আয়, বলি। ইনায়ার যেতেই আবরার কানে কানে কিছু একটা বলে। আবরারের কথায় তার দিকে চোখ ছোট ছোট করে তাকালো ইনায়া। অসভ্য। আমি কিন্তু বাড়ি ফিরবো না। রাজি, আমি আপনার শর্তে রাজি। চলো তাহলে বাসায় যাই। যত তাড়াতাড়ি শর্ত পূরণ হবে তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন ম্যাম। নীলজরও আমারও দিন আসবে। সমস্যা নেই, তুমিও দিতে চাও আমার শর্ত? আমি আগেই বলে দিচ্ছি, আমি রাজি। এক নিকষ কালো রাতের সমাপ্তি ঘটে, রৌদ্রোজ্জ্বল দিনের সূচনা হয়েছে। আজ সময়ের আগেই ভেঙে গেছে তিহুর ঘুম। ঘুম ভাঙলো এখনো বিছানা থেকে নামেনি সে। বড্ড মাথা ধরে আছে কাল রাতের কান্নার ফলে। কিছুক্ষণ কপালে হাত বুলিয়ে বিছানা থেকে নেমে পড়ে তিহ। শাওয়ার নিলে মাথা ধরাটা কমতে পারে ভেবে কলেজ ড্রেস নিয়ে একসাথে ওয়াশরুমে ঢুকে পড়ে। আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পেল চোখ মুখের বাজে অবস্থা, ফুলে লালচে হয়ে আছে। এক রাতেই চোখের নিচে ডার্ক সার্কেল বসে গেছে, ফর্সা গাল দুটোতে ব্রণের ছোঁয়া। নিজেকে পরখ করা শেষে ট্যাপ ছেড়ে বেশি করে পানি দিয়ে মুখটা ধুয়ে নেয় তিহ, আর মনে মনে পণ করলো, আর কাঁদবেন না, সেও দেখবে এই বিয়ে কত দূর অব্দি করায় না, দুর্বল হবে কারোর সামনে। ইরফান যদি তার সাথে নীরবতায় খেলায় মত্ত হয়, তবে সে নিজেও কম কিসে, তার শরীরেও একই রক্ত বইছে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বেরোয় তিহ। চুলগুলো থেকে তোয়ালে ছাড়তে ছাড়াতে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় এসে দাঁড়াতেই চোখাচোখি হয় বাগানে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলা ইরফানের সাথে। পরনে সাদা শার্ট আর গলায় আইডি কার্ড, বাঁ হাতে কালো ফিতের ঘড়িটা, যেটা তিহুই তাকে উপহার দিয়েছিল গতবারের জন্মদিনে। দেখেই বোঝা যাচ্ছে ইরফান ভার্সিটিতে যাওয়ার জন্যই তৈরি হয়েছে। তিহকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় ইরফানের হৃৎপিণ্ড। এক রাতে কি হাল হয়েছে মেয়েটার চেহারার, অপরাধ বোধে মিয়ে যায় ইরফান। চোখ নামিয়ে নেয় সে, তা দেখে বারান্দা থেকে চলে আসে তিহুও। একসাথে তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নামছে তিহু। নিঘা বেগম ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন। মেয়েকে স্বাভাবিকভাবে নামতে দেখে বুকের উপর চাপা ভারী পাথরটা নেমে যায় মেঘা বেগমের। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি তিনি। দুবার গিয়ে দেখেও এসেছিলেন মেয়েকে, তখন ঘুমেছিল বোধহয়, বাতি জ্বালাননি তাই জানেন না তিনি। নিচে এসে মেঘা বেগমকে স্বাভাবিক কণ্ঠে নাস্তা দিতে বলল তিহ। আম্মু নাস্তা দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। মেয়ের কথায় কিচেনে ছুটলেন মেঘা বেগম। পরোটা সেকছেন আয়েশা বেগম, তার কাছ থেকে ইরফান আর তিহুর জন্য প্লেট ভরে পরোটা নিয়ে এলেন।
এর মধ্যেই তানভীরও অফিসের জন্য তৈরি হয়ে উপর থেকে নেমেছে। বোনের পাশের চেয়ারে বসতে বসতে একবার অবলোকন করে নেয় বোনকে। কাল রাতে তিহুর কান্না দেখে ভয় পেয়েছিল সে, আবার এটাও জানতো তার বোন বোকা না। ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেয়। তানভীর বসতেই তার সামনের চেয়ারে এসে বসলো ইরফান। ইরফানকে ভার্সিটির জন্য তৈরি দেখে প্রশ্ন করলো তানভীর, ক্লাসে যাবি নাকি আজ? তিহুও কলেজে যাবে না, তিহুকে তোর সাথে নিয়ে যাস। কথা শেষে চোখ দিয়ে ইরফানের ইশারায় আচ্ছা বলতে বলে তানভীর। তার কথায় সায় জানায় ইরফান নিজেও। যাকে নিয়ে তাদের মধ্যে কথোপকথন চলছে তার কোনো খেয়ালই নেই এসবে। পরোটা ছিঁড়ে মাংসের সাথে খাচ্ছে তিহু। খাওয়া শেষ হতেই বেসিন থেকে হাত ধুয়ে কাঁধে ব্যাগটা নিয়ে মেঘা বেগমের উদ্দেশ্যে বিদায় জানিয়ে চলে যেতে নেয়, কিন্তু বাদ ছাদে তানভীর। তিহু দাঁড়া, ইরফানের সাথে যাস। না ভাইয়া, আমার দেরি হয়ে যাচ্ছে। ও বাইক নিয়ে কলেজের সামনে নামিয়ে দেবে। প্রয়োজন নেই, আসি। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যায় সে। ধরনের বুকে ছিঁড়ে সন্ধ্যা নেমেছে, এখনো বাহিরে ঝিরঝির ফোঁটায় বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে এই এক সমস্যা, যখন তখন আকাশ ছিঁড়ে ঝিমঝিমিয়ে বৃষ্টি নামে। দিনের অধিকাংশ সময় বৃষ্টি থাকার দরুন জনজীবন হয়ে ওঠে অস্থির, বিপর্যস্ত। হঠাৎ আসা এক পশলা বৃষ্টিতে মাটি হয়ে থাকে কর্দমাক্ত আর স্যাঁতসেঁতে। রান্নাঘরে চায়ের কাপে চামচ দিয়ে টুংটাং শব্দ তুলে চা বানাচ্ছে ইনায়া। দুধ চাটা খুব ভালোই বানায় সে। অবশ্য শুধু দুধ চা বললে ভুল হবে, সব চাই সে ভালো বানাতে পারে, যার দরুন চা না পান করা আবরারও এখন চা পান করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ট্রে করে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে আবরারের পাশে এসে বসলো ইনায়া। বুকের ওপর হাত বেঁধে টান টান হয়ে বিছানায় শুয়ে আছে আবরার। হাতে ফোনটা নিয়ে কি যেন মনোযোগ দিয়ে দেখছে। ইনায়া পাশে এসে বসতেই সে উঠে বসলো। কোলে বালিশ নিয়ে গালের নিচে হাত দিয়ে মুগ্ধ চোখে তাকায় ইনায়ার দিকে। চায়ের ট্রেটা রেখে পানি আনতে গিয়েছে ইনায়া। কালো শাড়ির আঁচলটা কোমরে গোজা, শুভ্র উদয়ের মধ্যভাগ স্পষ্ট। কানে গলায় আর নাকে একজোড়া সোনার ঝুমকো, ছোট কাজের একটা হার আর নোজপিন, যেগুলো আজ বিকেলে ফেরার পথে আবরার কিনে দিয়েছিল বাড়ি ফেরার উপলক্ষে। তার সাথে আরো কিছু পোশাকও নিয়েছিল দুজনের জন্য। আবরারের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার মতো জমা ছিল, সেগুলো দিয়েই কেনাকাটাগুলো করেছে। আর যাই হোক, কেউ যাতে এটা না বলতে পারে যে তার বউয়ের কিছু অভাব আছে বা তারা সুখে নেই। যদিও সমাজ বা মানুষের কথায় ধার ধারে না আবরার, কিন্তু এভাবে খালি গলায় সে ইনায়াকে নিয়ে বাড়ি ফিরবে না। এভাবে কি দেখছেন শুনি? ইনায়ার কথায় ওর চোখে চোখ রাখে আবরার। ছোট করে ঢোক গিলে বলল, দেখছে আমার বালিকা বধূ কিভাবে সংসার হয়ে উঠছে। পাম দিচ্ছেন নাকি? না, আজকাল আপনি কখন যে কি বলেন বুঝতেই পারি না। কিন্তু আমি বুঝে গেছি। আবরারের দিকে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে প্রশ্ন করলো ইনায়া। বালিশটা পাশে রেখে চায়ের কাপটা হাতে নিয়ে উত্তর দেয় আবরার। আমার ছোট্ট আন্নিকে পৃথিবীতে আনার জন্য আমার বউ প্রস্তুত। আবরারের কথায় চোখ পাকিয়ে ওর চোখের দিকে তাকালো ইনায়া। ইনায়ার তাকানো ভঙ্গি দেখে দুজনে একসাথে হেসে ওঠে। ওদের হাসির শব্দ ঝমঝমিয়ে ওঠে রুম জুড়ে। আসবাবগুলো যেন বোবা ভাষায় বলছে, ভালোবাসা সুন্দর। হৃদয়ের মিল না থাকলে সেখানে ভালোবাসা সৃষ্টি হয় না। একসাথে থাকলেই বড় জোর সংসার হয়, কিন্তু ভালোবাসা না। ভালোবাসা হওয়ার জন্য প্রয়োজন দুটো পবিত্র হৃদয়। মনে মনে মিললেই ভালোবাসা হয়ে যায়। প্রকৃতির সৃষ্টিকাল থেকে এই নিয়মেই যে ধরনী বয়ে চলেছে। রাত 12:30 বাজে। বিছানায় শুয়ে একবার এপাশ হচ্ছে আর একবার ওপাশ হচ্ছে ইনায়া। কিছুতেই ঘুম আসছে না তার। আবরার ঘুমিয়ে পড়েছে, তাই ডাকতেও পারছে না। এদিকে তলপেট ব্যথায় বারবার কুঁকড়ে উঠছে ইনায়া। ব্যথাটা এতই তীব্র যে মনে হচ্ছে কোমর সহ তলপেট ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। ইনায়ার এপাশ থেকে ওপাশ ফেরাতে কেঁপে কেঁপে উঠছে বিছানা। বিছানার কম্পনে জেগে যায় আবরার। ঘুম ভাঙানোর পর ভূমিকম্প হচ্ছে কিনা তা বোঝার চেষ্টা করে সে, কিন্তু তেমন কিছু না দেখে পেছন ফিরে ইনায়ার দিকে তাকালো। ব্যথায় নীল হওয়া চোখ মুখ দেখে অবাক হয় আবরার। লাফ দিয়ে উঠে পড়ে সে। ইনায়ার দুগাল ধরে প্রশ্ন করলো, কি হয়েছে? পেট চেপে ধরে ইনায়া বলল, প্রচন্ড পেট ব্যথা করছে। মেন পিরিয়ড? সংকোচ নাক মুখ কুচকে উত্তর দেয় ইনায়া। কিছু একটা ভাবলো আবরার। তারপর বিছানা থেকে নেমে গায়ে জড়িয়ে নেয় টি-শার্টটা। আবরার ইনায়ার কাছে এসে কপালের চুলগুলো সরিয়ে দিতে দিতে টপাটপ কপালে একটা চুমু খেয়ে বলল, আর একটু কষ্ট কর জান, আমি এখনই আসছি। ইনায়ার উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে পড়ে আবরার। বাসা থেকে একটু দূরে ফার্মেসি, তাই দৌড়েই যায় সে। কালো ব্যাগে মোড়ানো প্রয়োজনীয় জিনিসপত্র আর ঔষধ নিয়ে টাকা মিটিয়ে
আবার দৌড়েই ফিরল আবরার। বাসায় ফিরে ওষুধগুলো নিয়ে ব্যাগটা বাড়িয়ে দিল ইনায়াকে। চেঞ্জ করে আয়। দরদর করে ঘামছে আবরার। কপালের পাশ দিয়ে কয়েক ফোঁটা ঘাম নেমে এসেছে গাল জুড়ে। ইনায়া তার দিকে একবার চোখ বুলিয়ে দাঁড়াতে নেয়, কিন্তু তীব্র ব্যথার ফলে দাঁড়াতে অক্ষম হয়। তা দেখে কোমল কণ্ঠে আবরার শুধায়। দাঁড়া দাঁড়া, আমি দিয়ে আসছি। আবরার কোলে তুলে নেয় ইনায়াকে। ওয়াশরুমের দরজা নামিয়ে দরজাটা হালকা মিলিয়ে দেয়। তুই কাজ শেষ কর, আমি কিচেন থেকে আসছি। আচ্ছা। কিচেনে এসে পাতিলে করে গরম পানি বসায়। হট ওয়াটার ব্যাগ না থাকায় একটা 7-আপের বোতলে নিল পানি সেক দেওয়ার জন্য। পানিগুলো বোতলে ঢালতেই গরম পানি ছিটকে এসে হাতে পড়ে আবরারের। তা তোয়াক্কা না করে বাকি পানিটুকু ভরে নেয়। হঠাৎ নিজের টি শার্টের পেটের অংশে চোখ পড়তেই আবরার দেখল কিছুটা অংশ জুড়ে লাল তরলের অস্তিত্ব। ইনায়ার শরীর থেকেই যে এই তরলটা টি শার্টে লেগেছে তা জানে আবরার। ওসবের তোয়াক্কা সে করে না। ভালোবাসলে বুঝি রাগী মানুষটাও শান্ত হাতে সব সামলে দিতে জানে। এর মধ্যে ইনায়ার ডাক পেয়ে ছুটল ঘরে। ইনায়াকে এনে বিছানায় শুয়ে দেয় আবরার। কিচেন থেকে গরম পানি ভর্তি বোতলটা এনে টাওয়াল পেঁচিয়ে ইনায়াকে দিল। কাঁপা কাঁপা কণ্ঠে আলতো সুরে জিজ্ঞেস করে সে। বেশি কষ্ট হচ্ছে তোর বেলি? আমি কি করব আর বুঝতে পারছি না। বোতলটা দিয়ে একটু শেক দে, ব্যথা কমে যাবে। ইনায়া আলতো হাতে আবরারের দুহাতে মুঠোয় পুরে নেয়। আমি ঠিক আছি আবরার। ইনায়ার উত্তরেও যেন মন শান্ত হয় না আবরারের। বাড়ি থাকতে কখনো তো এতটা ব্যথা হতে দেখিনি তোর। তখন তো এতটা কাছ থেকে দেখতেন না, তাই বুঝতেন না। কথা বলার ফাঁকে ইনায়ার চোখ পড়ে আবরারের টি শার্টে। অপরাধী চোখে মিয়ে যাওয়া কণ্ঠে শুধালো। আপনার টি শার্টটা তো নষ্ট হয়ে গেছে, রক্তের দাগ তো উঠবে না। অমায়িক হাসে আবরার। আলতো হাতে বক্ষ বিভজনে জড়িয়ে নেয় ইনায়াকে। আমি ভালোবাসি তোমাকে বেলি বউ। ভালোবাসা মানে বুঝো তো? 4টা বাক্যের একটা শব্দ নয় মাত্র। 4টা শব্দের একটা বাক্য নয় মাত্র। ভালোবাসার মানেটা খুব বিশাল। তেমনি ভালোবাসা মানুষের কষ্ট, দুঃখ, অসুখ সবকিছুর প্রতি ভিন্ন ভিন্ন আবেগ আর সম্মান মিশে থাকে। সেখানে সব ছোটখাটো বিষয় কিছুই না বউ। যেন বক্ষ বন্ধনীতে বন্দী হওয়ার বৃথা প্রয়াস চালায়। জানেন আবরার, আজ আমার সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে। না বললে জানবো কিভাবে জেসমিন? আমি আপনাকে ভালোবাসি আবরার, এত এত ভালোবাসি। আজ সত্যি আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে। ওই দিন আমার গায়ে কলঙ্ক লেপ্টে ছিল আশীর্বাদ হিসেবে। আল্লাহ কাউকে ঠকান না। আমি আপনাকে পেয়ে জিতে গেছি আবরার। আমার সবচেয়ে বড় পাওয়া আপনি। আমি তোমায় ভালোবাসি বেরি। তুমি এবার একটু শো, আমি কিচেন থেকে আসছি। আবরারের কথায় ওর দিকে তাকিয়ে ভাবুক দৃষ্টিতে প্রশ্ন করে ইনায়া। এখন আবার কি করবেন? এবার প্লিজ ঘুমিয়ে পড়ুন আপনি। আমি তোমাকে ভালোবাসি বউ। ভালোবাসি মানে তোমার ভালো মন্দের সবকিছুকে ভালোবাসি। পাপ, পুণ্য, ব্যথা সব আমারও। তুমি আমার বাপ আচারের হার। সে হারের অংশ যদি ব্যথায় ছটফট করে, আমি হৃৎপিণ্ড নিয়ে কিভাবে শান্তিতে ঘুমাই? আবরারের সাথে না পেরে ক্লান্ত কণ্ঠে শুধালো ইনায়া। তা কি করবেন এখন শুনি? আসছে, বোতলটা তলপেটে ধর। বেশি গরম লাগছে পানিটা? একটু। ইনায়ার উত্তর পেয়ে টি শার্টটা শরীর থেকে খুলে নেয় আবরার। বোতলটা নিয়ে টি শার্টে পেঁচিয়ে ইনায়ার পেটের উপর দিয়ে কিচেনে চলে গেল সে। ইনায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের পথপানে। মানুষ সত্যিই পরিবর্তনশীল। 2 মাস আগেও যে মানুষটার হাতে থাপ্পড় খেয়েছিল, আজ তার শরীরে নারীত্বের রক্তিম ছোঁয়ায় জর্জরিত হওয়ার পরও কি নিদারুণভাবে শান্ত হাতে সব সামলাচ্ছে। গোধূলি লগনের আলোয় আলোকিত হয়ে আছে প্রকৃতি। হালকা লাল বেগুনি রঙের রঙিয়ে আছে আকাশ। পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে আকাশের এপাশ থেকে ওপাশে। ছাদে বসে আছে তিহ। কোমর অবধি গড়ানো চুলগুলো হালকা হাওয়ায় পিঠময় খেলা করছে। হাতে আয়েশা বেগমের দেওয়া আমের আচারের কৌটা। পুরো বয়াম ভর্তি আচার নিয়ে ছাদে উঠলেও এখন তা অর্ধেক ফাঁকা। হাতের আচারটা শেষ করে আঙুলগুলো চেটে চুলে হাত খোপা করে নেয়। কোল থেকে কৌটাটা হাতে নিয়ে লাফ দিয়ে পিলারটা থেকে নেমে পড়ে। সিঁড়ি ঘর অবধি যেতেই ইরফানের মুখোমুখি হয় তিহ। পাশ কাটিয়ে যেতে নিতেই পথ আটকে দাঁড়ায় ইরফান। শান্ত কণ্ঠে বলল, একটু দাঁড়া তিহু, তোর সাথে কথা আছে। উত্তর দিতে সময় নেয় না তিহ। কাটকাট গলায় বলল সে, কিন্তু আমার কোনো কথা নেই আপনার সাথে, যা বলার বলে দিয়েছি। 5 মিনিট সময় দে প্লিজ। 5 সেকেন্ড সময়ও আমার হাতে নেই ইরফান চৌধুরী, তাই দুঃখিত। এবার আসতে পারি? পথ ছেড়ে দেয় ইরফান।
বলবে না কথা এই বেয়াদব মেয়ের সাথে, অসভ্য একটা। কারণ না জেনে শুধু দোষারোপ করে চলে গেল। ছাদ থেকে নেমে তানভীরের ঘরে চলে যায় ইরফান। দুই ভাই আজ সন্ধ্যায় বাহিরে যাওয়ার কথা ছিল। পুনরায় সেই কথাই মনে করাতে যাচ্ছে সে, যদিও তানভীরের ভুলার কথা না। ফিজেল হাসে ইরফান। নুডলস ভর্তি প্লেট হাতে নিয়ে বসে আছে ইনায়া। এটা আদৌ নুডলস নাকি অন্য কিছু তাই বুঝতে পারছে না সে। তার সামনেই বিছানায় হাঁটু মুড়ে আবরার বসা। মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে কি রান্না করেছে সে নিজেই বুঝতে পারছে না। নুডলস নিয়ে কি এত গবেষণা করছে ভেবে খাওয়ার জন্য তাড়া দেয় আবরার। ইনায়াকে বোকা বোকা সুরে প্রশ্ন করে সে। কি হয়েছে বউ, খাচ্ছ না কেন? কি দিয়েছেন নুডলসে? এমন গোলাপি রং হয়েছে কেন? গাজর, টমেটো, বিটরুট। কি কি দিয়েছেন? গাজর। বিটরুট কে দেয় নুডলস রে ভাই? বিটরুট খেলে রক্ত হয়, আর তুমি তো এমনিতে বিটরুট খাও না, তাই নুডলসে দিয়ে দিয়েছে। ঝটপট খেয়ে বলো তো কেমন হয়েছে। আবরারের জোরাজুরিতে এক চামচ মুখে দেয় ইনায়া। উৎসুক দৃষ্টিতে ইনায়ার রিয়াকশন দেখতে তাকিয়ে আছে আবরার, কিন্তু মুখেরটা শেষ করে আবার খেতে দেখে চওড়া হয় তার মুখের হাসি। রাত ৩টা বাজে, পূর্ণিমার রাত। পূর্ণিমার চাঁদের পূর্ণ রূপালী আলোতে আলোকিত হয়ে আছে প্রকৃতি। আকাশের তারাগুলো ঝলমল করে দুধটি ছড়াচ্ছে চারিদিকে, সাথে হালকা মিষ্টি বাতাস। বেলি ফুলের সুবাসে মৌ মৌ করছে আবরার ইনায়ার ঘর। ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে ইনায়া। টাওয়াল পরিহিত অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে আবরার। চুলগুলো ভালো করে শুকানো শেষে ড্রায়ারটা রেখে দেয়। থুতনি ধরে এদিক ওদিক ঘুরিয়ে মুখটা পরখ করে আবরার। চোখ জোড়া গলার কাছটায় এসে থামে। কিছু অবাঞ্ছিত দাগ, দাগগুলো খানিক টেনে আসলেও পুরোটা এখনো শুকিয়ে আসেনি। হাত বাড়িয়ে ওয়ার্ড্রবের প্রথম ড্রয়ার থেকে দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে দাগগুলোতে লাগিয়ে নেয়। হ্যাঁ, এবার ঠিক আছে। আর একটুক্ষণ আয়নাতে নিজের প্রতিবিম্বে চোখ বুলায় আবরার। একটা বিষয় সে বুঝতে পারছে না। আগের থেকে কি একটু সুন্দর হয়েছে সে, নাকি অসুন্দর, কে জানে। ভাবতে ভাবতেই ড্রেসিং টেবিলের ওপর রাখা একটা কৌটা থেকে খানিকটা ক্রিম তুলে দু হাতের সাহায্যে চুলে মেখে নিল। অন্য হাতে লিপ সিরাম নিয়ে আলতো করে ওষ্ঠে বুলিয়ে দেয়। বা হাতে সিলভার ঘড়িটা পরে। সবশেষে উদম শরীরে ডিওর সোবাজ পারফিউমটা স্প্রে করে নেয়। ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়েছে ইনায়া। দরজার ছিটকিনির আওয়াজ শুনে চওড়া হয় আবরারের ওষ্ঠের হাসি। মাথা চুলকে ফিচেল হাসল সে। ছোট ছোট পায়ে আবরারের থেকে দু হাতের দূরত্বের এসে থামে ইনার পাজোড়া। তার পরনে দু কাপড়, বুকসহ উদরের কাছটায় টাওয়াল দিয়ে ঢাকা। লজ্জায় বারবার এদিক ওদিক তাকাচ্ছে ইনায়া। ঘনিষ্ঠ মুহূর্তে দুজন খুব কাছাকাছি গেলেও এমন খোলামেলাভাবে আবরারের সামনে ইনার প্রথম দাঁড়ানো। অস্বস্তিতে অবশ হয়ে আসছে ইনার সর্বাঙ্গ। ইনায়া শাওয়ারে যাওয়ার আগে আবরার কড়া গলায় বলেছিল শাড়িটা সেই নিজ হাতে পরিয়ে দেবে ইনায়াকে। ইনায়া যদি শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরোয় তবে সে বাড়ি ফিরবে না। আবরারের শান্ত দৃঢ় কণ্ঠের সেই হুমকি শুনে ইনায়া এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছে। হাসি হাসি মুখে ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বিছানার ওপর ভাঁজ করে রাখা মেরুন কাতানটা হাতে তুলে নেয় আবরার। গাঢ় খয়েরি রঙের শাড়িটা পুরোটা জুড়ে সোনালি সুতোয় কাজ করা। শাড়ির আঁচলের অংশে ছোট ছোট পাথর বসানো। গহনাগুলোর সাথেই শাড়িটা কেনা। আবরার আলতো হাতে ভাঁজ খুলতে খুলতে ধীর পায়ে এগিয়ে এসে থামে ইনায়ার সামনে। চোখ টিপনি কেটে দুষ্টু হেসে ইনার উদ্দেশ্যে প্রশ্ন করে সে। আজও কি চোখে কাপড় পাতে হবে বেলিফুল? তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই। আবরারের কথার মানে বুঝতেই খিলখিলিয়ে হেসে ওঠে ইনায়া। কি মিষ্টি আর প্রাণবন্ত সেই হাসি। সেই হাসির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয় আবরার। হাসি হাসি মুখে ইনার উদ্দেশ্যে আওড়ায়। জানো বেলি বউ, তোমার এই হাসির জন্য আমি আবরার আমার জীবনটাও দিয়ে দিতে পারি। উত্তর দেয় না ইনায়া। ডাগর ডাগর আখিতে তাকিয়ে থাকে আবরারের চোখের দিকে। তার যে জানা নেই এমন আদরে কথার উত্তর। হয়তো আবরারকে সে ভালোবাসে, কিন্তু আবরারের মতো অতটা তো আর বাসতে পারেনি, নাকি পেরেছে কে জানে। শাড়ি পরানো শেষ আবরারের। পেটে কুচিগুলো গুজে মেঝে থেকে উঠে দাঁড়ায় সে। নিজের ঘাড় থেকে শাড়ির আঁচলটা নিয়ে গুছিয়ে ইনায়ার পিঠে সেফটি পিন দিয়ে আটকে দেয়। সব শেষে পিঠের নরম মাংসপিণ্ডে আলতো চুমু খায় সে। কেঁপে কেঁপে ওঠে ইনায়া। আবরার ইনায়ার কানে কানে মোহাচ্ছন্নের ন্যায় আওড়ায় কিছু কথা। জানো বউ, আমার এখন মোটেও বাসা থেকে বেরোতে ইচ্ছে করছে না। নিজের হাতে তোমাকে পুতুলের মতো সাজিয়েছে। কোথায় ফুল দিয়ে ঘরটা সাজিয়ে দ্বিতীয়বার বাসর করার প্রস্তুতি নেব তা না, এখন জোর করে বাড়ি ফিরতে হবে।
আবরারের কথার টোন বুঝতে পেরে তার কাছ থেকে সরে আসে ইনায়া। ঝাঁঝালো কণ্ঠে আবরারের উদ্দেশ্যে বলল, ইহকালে আপনার মুখ থেকে আর ভালো কথা বেরোবে না, না? মুখ কালো করে নেয় আবরার। শুভ্র শার্টটা গায়ে জড়িয়ে নিতে নিতে বলে, আমি সবসময় ভালো কথাই বলি। দেখো, তুমি লজ্জা পাও, আমিও যদি লজ্জা পাই তাহলে আমার বংশে আর বাত্তি মানে প্রদীপ চলবে না। বউয়ের হাত ধরতে ধরতেই আমার দাঁত পড়ে যেত। আপনার বকবক শেষ হলে এবার রেডি হন প্লিজ, দেরি হয়ে গেলে বাস মিস হয়ে যাবে। তো বড় আব্বু বকা দিবে কিন্তু। তুই জানিস নেই, তোর বড় আব্বু আমার ভালো দেখতে পারে না। যে দেখেছি বোন একটু শান্তিতে আছে, অমনি বাড়ি ফিরতে তাড়া দিচ্ছে। গজগজ করতে করতে আবরারের পিঠ খামচে ধরে ইনায়া। আবরার ভাই আসছে বড় বড় এজেন্ট, তুই আমার বউ, আল্লাহ বানিয়েছে আমার পাঁচরের হাড় দিয়ে, থাকবি আমার পক্ষে। তাই না করে সারাদিন শ্বশুরের দলে ভিড়িস, আমারও দিন আসবে। তো তো আর কি, যত দোষ আবরার ঘোষ। আচ্ছা। হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে আর্তনাদ করে ওঠে আবরার। তুমি তোমার শর্ত পূরণ করনি বউ, আমি কিন্তু ফিরবো না বাড়ি। আবরারের কথায় ভাবুক কণ্ঠে প্রশ্ন করে ইনায়া। কি শর্ত? কি বলেছিলাম ওই দিন? মনে পড়ছে না। থাক, বাদ দাও। কথা শেষ করে ব্যাগগুলো হাতে নিতে উদ্যত হতেই গাল ছুঁয়ে যায় শীতল একজোড়া ওষ্ঠ। পাথর হয়ে যায় আবরার। গালে হাত দিয়ে ঘাড় ঘুরিয়ে থাকায় ইনায়ার দিকে, যে কিনা পাশে দাঁড়িয়ে হাসছে। বাসে জানালার পাশের সিটে বসেছে ইনায়া। ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। শো শো বাতাসের ঝাপটায় উড়ে যাচ্ছে ইনায়ার মাথায় বাঁধা হিজাবের বাড়তি অংশটুকু। জানালাটা খোলা থাকায় বাতাসটা এসে ছুঁয়ে দিচ্ছে ইনায়ার মন মস্তিষ্ক। তার দৃষ্টি আকাশের সৌন্দর্যে নিবদ্ধ। অদ্ভুত অনুভূতি হচ্ছে ইনায়ার মনে। একপাশে অনেক দিন পর বাড়ি ফেরার আনন্দ, সবার সাথে দেখা হবে, আয়েশা বেগমকে জড়িয়ে ধরবে, কতদিন পর মায়ের আঁচলের গন্ধ পাবে সে। তো অপর পাশে ওই দিন রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো পরপর ভেসে উঠছে। এমন মিথ্যা কথাগুলো সবাই কেন বিশ্বাস করলো? একবারও কি ওদের মতামত নেওয়ার প্রয়োজন মনে হয়নি কারো? এতটাই বিশ্বাসের অযোগ্য তারা দুজন? উত্তর মিলে না ইনায়ার মনে। ইনার ভাবনার মাঝে আবরার তার ঘাড়ে মাথা রাখে। পূর্ণ দৃষ্টিতে আবরারের দিকে তাকাতেই নিমিষে সব চিন্তা দূর হয়ে যায় ইনার মাথা থেকে। সে মানে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটাও হয়তো কোনো ভালোর শুরু ছিল। আবরারের দিকে ঘুরে দু হাতে তার কোমর আঁকড়ে বুকে মাথা গুঁজে নেয়। ইনার উপস্থিতি টের পেয়ে আবরার দু হাতে বক্ষবন্দিতে আঁকড়ে ধরে তাকে। ফজরের নামাজ আদায় শেষে কোরআন শরীফ পড়ে জায়নামাজ থেকে মাত্র উঠেছেন মাহমুদা বেগম। বাহিরে সোনালি আলো ফুটেছে খানিকক্ষণ। দু চোখ জ্বলছে মাহমুদা বেগমের। ছেলে আর ছেলের বউ বাড়ি ফেরত খুশিতে গতরাতে দু চোখের পাতা এক করতে পারেনি তিনি। একই অবস্থা যে পাশে শুয়ে থাকা আশতাব চৌধুরীও হয়েছে, তা ঢের ভালোই বুঝেছেন মাহমুদা। মানুষটা শক্ত খোলসে আবদ্ধ হওয়াতে কাউকে কিছু বলতেও পারছে না, না সইতে পারছেন। মাহমুদা বেগম তাও কষ্ট হলে কাঁদতে পারেন, ছেলে মেয়েকে কল দিয়ে কথা বলতে পারেন, কিন্তু আশতাব চৌধুরী তাও পারছেন না। শুধু মাঝরাতে উঠে গিয়ে আবরারের ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন। মাঝে মধ্যে বিকেলে লুকিয়ে ছাদে গিয়ে ইনার ফুল গাছগুলোতে পানি দেন, আগাছাগুলো পরিষ্কার করেন। মাহমুদা সব দেখেও চুপ করে থাকতেন। যা হোক, একটা কিছু করে অন্তত ভালো থাকুক মানুষটা। ঘর থেকে বেরিয়ে আবরারের রুমের সামনে আসতেই মেঘার আয়েশা বেগমের হাসির শব্দে দাঁড়িয়ে পড়ে মাহমুদা বেগম। দরজায় দাঁড়িয়ে উকি দিতেই দেখলেন দুজা কাজ করছে আর হাসছে। বেড কভার থেকে শুরু করে পর্দা সব পাল্টে ফেলেছেন দুজনে। প্রতিদিন পরিষ্কার করার পরও আজ আবার সব পাল্টেছে দুজনে। ইনার ঘর থেকে ইনার কিছু প্রয়োজনীয় জিনিসও এনেছে তারা। মাহমুদা বেগমকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দেন মেঘা বেগম। ভাবি, এদিকে এসো, বলো তো ঘর সাজানোটা কেমন হয়েছে? অমায়িক হাসেন মাহমুদা। মাধুরী মেশানো কণ্ঠে শুধালেন তিনি। তোরা দুজন মিলে যেহেতু সাজিয়েছিস, ভালো না হয়ে যাবে কোথায় বলতো? সত্যি? হ্যাঁ সত্যি। ভাবি, যেতে নিয়েও মেঘা বেগমের ডাকে আবার দাঁড়ান মাহমুদা। আবরার ইনায়া আসতে আর কতক্ষণ লাগবে? বয়সের ছাপ পড়া ফর্সা দুগাল এলিয়ে হেসে উত্তর দিলেন। 4:30টার পাশে উঠেছিল, যদি জ্যামে না পড়ে তাহলে আর ঘন্টা 3 লাগতে পারে ওদের। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা তোরা থাক এখানে, আমি নিচে গিয়ে রান্নার সব গুছিয়ে নেই বরং। গন্তব্যে এসে মাত্র বাস থেমেছে। বাস থামতেই নেমে পড়ে আবরার ইনায়া। ক্লান্ত চোখে তাকায় চারপাশে। চেনা শহর। আজ পাক্কা 1 মাস পর তারা পা রেখেছে এই শহরে। রাস্তা থেকে একটা রিক্সা ঠিক করে উঠে পড়ে তারা।
মেইন রোড থেকে চৌধুরী বাড়ি যেতে 10 কি 15 মিনিট সময় লাগে। রাস্তা ফাঁকা হলে 10 মিনিটেই চলে যাওয়া যায়। চৌধুরী বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আবরার ইনায়া। আবরারের পেছনে দাঁড়িয়ে উকি দিচ্ছে সে, যদিও কিছুই দেখতে পাচ্ছে না। 5 ফিট 11 উচ্চতার আবরারের পেছনে 5 ফিট 4-এর ইনায়া চুনোপুটি বই কিছুই না, তবুও পায়ের আঙুলে ভর দিয়ে আবরারের পিঠ চেপে উকি দিচ্ছে সে। আবরার কয়েকবার তাকে বললেও পাশে আসেনি সে, পিছনেই লুকিয়ে দাঁড়িয়ে আছে। ভয় করছে ইনায়ার, ভয়ে তার হাত পা অরাশ হয়ে আসছে। এতদিন পর দেখা সবার সাথে কি হবে? বড় আব্বু মেনে নিবে তাদের, নাকি মুখও দেখতে চাইবে না? আরেকবার পেছনে তাকিয়ে শান্ত কণ্ঠে ইনায়াকে পাশে আসতে বলল আবরার। প্লিজ বিউটিফুল, পাশে এসে দাঁড়াও। এভাবে পেছনে লুকিয়ে আছো কেন? আমার ভয় করছে আবরার ভাই। আমি পাশে থাকলেও তোমার ভয় লাগছে বেলি? আবরারের কথায় ধীরপায়ে ওর পাশে এসে দাঁড়ায় ইনায়া। বাহাতে খামচে ধরে রেখেছে আবরারের শার্টের পেটের অংশ। সামনে দাঁড়িয়ে আছে চৌধুরী পরিবারের সবাই, স্থির দৃষ্টিতে ওদের দুজনের ফিসফিস করা দেখছে। আর অপেক্ষা করতে না পেরে মাহমুদা আর আয়েশা বেগম এগিয়ে আসেন। ইনায়াকে টেনে বুকে জড়িয়ে নেয় আয়েশা বেগম। বুকে জড়িয়ে কেঁদে ওঠেন তিনি। দু হাতে মেয়ের গাল চেপে কপালে গালে চুমু খেলেন। কান্না চোখে আবরারের দিকে তাকিয়ে হাতের সাহায্যে তাকেও ডাকলেন। মায়ের হাত ছাড়িয়ে মামুনের কাছে এসে ইনায়াকে সহ ওনাকে জড়িয়ে নেন বুকে। দুজনের মাথায় চুমু খায় আবরার। শক্ত করে কিছুক্ষণ বক্ষ বিভাজনে বন্দি করে রাখলো তাদের। তারপর ছেড়ে দিয়ে ধীরপায়ে তিহু আর মেঘা বেগমের কাছে গিয়ে আলতো হাতে দুজনকে জড়িয়ে নেয়। কিছুটা দূরে ইরফান আর তানভীর দেয়ালের সাথে ঢেল দিয়ে দাঁড়িয়ে আছে। সবার কান্না দেখে ঘাড়ে হাত ঢলতে ঢলতে এগিয়ে আসে তানভীর। ফিচেল হেসে বলল, আমি আর ইরফান তো খালের পানিতে বেশি এসেছি। চল ইরফান, আমরাও ডাকে চলে যাই, তবে যদি কারো চোখে পড়ি। হ্যাঁ ভাই চলো, আমরা তো আর ওনাদের কেউ না। তানভীর আর ইরফানের কথার ভঙ্গি দেখে কান্না চোখে এসে ওঠে সবাই। আবরার এগিয়ে এসে দু ভাইকে জড়িয়ে নেয় বুকে, জড়িয়ে ধরে ওদের উদ্দেশ্যে কাতর কণ্ঠে বলল, খুব মিস করেছি আমার ভাইয়েরা। আমরাও। একসাথে হেসে ওঠে চৌধুরী বাড়ির 3 রাজপুত্র। ওদের সাথে যেন হেসে ওঠে বাড়ির দেওয়ালগুলো। ফুরফুরে হয়ে ওঠে সারা চৌধুরী বাড়িময়। আশরাফ চৌধুরী সোফায় বসে আছেন, আশরাফ চৌধুরী তার পাশেই। আফতাব রাজশাহী গেছেন অফিসের কাজে, আজ বা কাল ফিরতে পারেন। কি নিয়ে যেন ঝামেলা বেঁধেছে কর্মচারীদের মধ্যে, সেটাই মিটমাট করতে আফতাব চৌধুরী গতকাল রাতে রাজশাহীর উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ইনায়া মাহমুদা বেগমের সামনে এসে ওনাকে পা ছুঁয়ে সালাম করতে গেলে উনি আটকে বুকে জড়িয়ে নেন। কতদিন পর মেয়েটাকে জড়িয়ে ধরেছেন তিনি। ওনার প্রিয় আর বুকের দুটো সম্পর্ক এই যে মেয়েটার সাথে, একদিকে নিজের মেয়ে, অপরদিকে একমাত্র ছেলের বউ। কিছুক্ষণ জড়িয়ে ধরে বুক থেকে ছাড়িয়ে সামনে এনে চোখের ইশারায় আফতাব চৌধুরীর কাছে যেতে বললেন। বেচারা যে মুখ ফুটে কিছু বলতে পারছেন না, না শক্ত খোলা সেরে কাছে ডাকতে পারছেন। মাহমুদা বেগমের ইশারা বুঝতে ফের আবরারের দিকে তাকায় ইনায়া। ইনায়ার দৃষ্টি দেখে তার মন পড়ে ফেলে আবরার। এগিয়ে এসে তার হাত ধরে বাবার সামনে গিয়ে দাঁড়ালো আবরার। ওরা সামনে দাঁড়াতেই আশরাফ চৌধুরী দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ চুপ থাকার পর কান্না মিশ্রিত কণ্ঠে ইনায়া ডাক দিল আশরাফ চৌধুরীকে, বড় আব্বু। ইনায়ার কান্না মিশ্রিত ডাকটাই যেন যথেষ্ট ছিল শক্ত খোলাসে আবদ্ধ থাকা আশরাফ চৌধুরীকে ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য। চলাচল চোখে হাত বাড়ালেন ইনায়ার উদ্দেশ্যে। বড় আব্বুর সাহেবে তীব্র বেগে ওনাকে জড়িয়ে ধরে ইনায়া। কান্নার তোপে বারবার শ্বাস আটকে আসছে তার। নাকের পানি চোখের পানি ভেসে যাচ্ছে আশরাফ চৌধুরীর বুক আর ইনায়ার ঘাড়ের শাড়ির অংশ। হ্যাঁ, আশরাফ চৌধুরীও কাঁদছে। ওনার কান্না দেখে কেঁদে ওঠে সবাই। আসরের আজান দিচ্ছে চারদিকে। তিহু আর ইনায়া ছাদের রেলিংয়ে বসে পা দুলিয়ে আমের আচার খাচ্ছে। ছাদে শুকোতে দিয়েছিল মাহমুদা বেগম। ইনায়ার টক পছন্দ না হলেও তিহুর সাথে তাল মেলাতে একটা আচার হাতে নিয়ে বসে আছে। একটু পর পর মুখে দিচ্ছে আর চোখ মুখ কুঁচকে নিচ্ছে। তা দেখে পাশে বসা তিহু হাসছে। তিহু আরেক টুকরো আচার হাতে নিতেই ইরফান আসে ছাদে। ইনায়ার পাশে এসে মাথায় টোকা দিতেই আতর্কিত সে পেছনে ফিরে তাকায়, সাথে তিহু। কিন্তু ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে আবার সামনের রাস্তায় যাতায়াত করা মানুষ দেখতে ব্যস্ত হয়ে পড়ে। কিছু বলবি ভাইয়া? তিহুর দিকে থেকে চোখ সরিয়ে ইনায়ার দিকে তাকালো ইরফান। বোনের গলা জড়িয়ে বলছে, আইসক্রিম খাবি? আইসক্রিমের কথা শুনে চোখ জলজল করে ওঠে ইনায়ার। লাফ দিয়ে রেলিং থেকে নেমে পড়লো সে। হাসি হাসি মুখে উত্তর দিল ইরফানকে, তুই খাওয়াবি সত্যি ভাইয়া? ফ্রিজে রেখে এসেছি তোর আর তিহুর জন্য, একটা খেয়ে আরেকটা রেখে দিস। আচ্ছা।
ভাইয়ের থেকে আইসক্রিমের খোঁজ পেয়ে শাড়িটা উপরে তুলে দৌড়াতে দৌড়াতে ছাদ থেকে নেমে পড়ল ইনায়া। তিহুর পাশে ইরফান পা তুলে রেলিংয়ে বসলো। ইরফান বসার সাথে সাথেই সে নেমে যাওয়ার জন্য এগোতে লাগলো। ঠিক তখনই ইরফান হাত বাড়িয়ে তার কোমর টেনে নিল নিজের দিকে। হঠাৎ টানে তিহু ধপ করে গিয়ে পড়ল ইরফানের বুকের উপর। তিহু ছাড়া পাওয়ার জন্য নড়াচড়া শুরু করতেই ইরফান গলা ঝেড়ে শান্ত কণ্ঠে বলল, বলছিলাম কি, আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নই। স্বয়ং ইরফানের সাথেও না? না। সত্যি? হ্যাঁ। তিহুর কথা শেষ হতেই রেলিং থেকে লাফ দিয়ে নেমে পড়ে ইরফান। চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তা দেখে পেছনে ফিরে তিহু। তিহু পেছনে ফিরতেই তাকে অবাক করে দুপা পিছিয়ে এসে তার ডান গালে চুপ করে চুমু খায় ইরফান। চুমু খেয়ে সেকেন্ডের ভিতরেই সে উধাও। তিহু কিছু বুঝে ওঠার আগেই দৌড় পালায় ইরফান। গালে হাত দিয়ে ধোয়া হয়ে বসে আছে তিহু। অন্ধকারে ছেয়ে আছে আবরারের ঘর। বিকেল 5টা বাজে, কিন্তু রুমের মধ্যরাতের মতোই অন্ধকার। রুমময় ঘনপর্দার আড়ালে নিমগ্ন। বাইরে থেকে এক বিন্দু আলো ভেতরে প্রবেশ করতে পারছে না। দেয়ালে হাতড়ে রুমে প্রবেশ করে ইনায়া। লাইট জ্বালাতে গিয়েও থেমে যায় সে। অন্ধকার হাতড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। আইসক্রিম খাওয়ার সময় শাড়িতে আইসক্রিম পড়েছিল। পানি দিয়ে পরিষ্কার করতেই আরো ভিজে যায় শাড়ির অর্ধাংশ। উপায় না পেয়ে ইনায়া গা থেকে খুলে নেয় শাড়িটা। হ্যাঙ্গার থেকে টাওয়ালটা নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। রুমে এসে লাইট জ্বালিয়ে কাভার্ড থেকে আবরারের নতুন কেনা কলাপাতা রঙের শাড়িটা বের করলো। আচমকা উদম কোমরে পুরুষালী হাতের বিচরণ অবাক হয় ইনায়া। আবরারের উদম বুকে ঠেকে ইনায়ার পিঠ। শির দ্বারা বেয়ে নেমে যায় এক শীতল বাতাস। পেছনে ফিরতে নেয় ইনায়া। তার আগেই ঘাড়ে মাথা রেখে তাকে আটকে দেয় আবরার। ঘুম ঘুম কণ্ঠে বলল, বাড়ি আসার পর থেকে আমাকে ভুলে গেলে নাকি বেলিফুল? এটা কিন্তু ভারী অন্যায়। আপনি তো ঘুমোচ্ছিলেন, আগে তো ঘুমে ডিস্টার্ব করলে থাপ্পড় দিতেন, সেই ভয়ে আর ডিস্টার্ব করিনি। আল্লাহ আল্লাহ, বলে কি মেয়ে? ভুল কি বললাম আমি? ইনায়ার কথা ফিচেল হাসলো আবরার। হাসি থামিয়ে ফিসফিসিয়ে কণ্ঠে বলল, একদিন এসব ভুলে গেলে বেলিফুল? আমি যে তোমায় কত আদর করি। সমস্যা নেই, আমি আছি তো। সব কড়াই কণ্ঠে মনে করিয়ে দেব, সাথে নতুন কিছু স্মৃতিও দিব না। আমার আবার বড় মন, কাউকে কিছু কম দিতে পারি না। সে যদি হয় আমার বউ, তাহলে তো কথাই নেই। সূর্যের তীর্যক রশ্মি জানালার কাজ ভেদ করে ঘরে প্রবেশ করে। ইনায়ার চোখে পড়তেই হালকা হয়ে আসে তার ঘুম। আড়মোড়া ভেঙে নড়তে চাইলেও নড়তে পারল না সে। বুকের ওপর ভারী কিছুর জন্য নড়তে পারছে না ইনায়া। বহু কষ্টে চোখ জোড়া খুলল। চারপাশে একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায়। নিজের বাড়িতে আবরারের ঘরে নিজেকে আবিষ্কার করতেই বুঝলো ভারী বস্তুটা আসলে কি। মায়াবী চোখে পরখ করে আবরারের মুখের প্রতিটি রেখা। বাম গালে একটা ব্রণ উঠেছে। ফর্সা মুখে তা লালচে বর্ণ ধারণ করেছে। ইনায়ার হিংসে হলো ব্রণটাকে। শুধু তার অধিকারী সুন্দর মুখের উপর, এই শরীরের উপর। সে চুমু খাবে, কামড় খাবে, যা ইচ্ছে তাই করবে। সব সব অধিকার তার। তাহলে ব্রণটা কেন অধিকার বোধ নিয়ে তার আবরারের গালে রাজত্ব করছে? কোন অধিকারে? আলতো হাতে ব্রণটাতে চাপ প্রয়োগ করে ইনায়া। লাল ব্রণটা আরেকটু গাঢ় লাল বর্ণ ধারণ করে উঠল। ইনায়ার হালকা চাপে আহ শব্দ করে ওঠে আবরার। আতকে ওঠে ইনায়া। ফু দিতে দিতে আবরারকে জিজ্ঞেস করলো, ঠিক আছেন আপনি? ঘুম জড়ানো কণ্ঠে আবরার শুধালো, আমার বউ যদি মৃত ভেবে আমাকে শেষ গুড বাই কিস করতে আসে, তাহলে আমি কিভাবে ঠিক থাকতে পারি? ইনায়া আলতো হাতে বক্ষ বিভাজন থেকে ধাক্কা দিল আবরারকে। দরমরিয়ে উঠে বসতে বসতে বলল, কি কি কিস কই করলাম? ও করনি? আমি তো ভেবেছি করেছিলে। তাহলে চুপ করে ঝুঁকে চুপ করে একটা কিস করো তো। ফার্স্ট ফার্স্ট গালে ব্যথা করছে, এখানে, এই যা ঠোঁটের পাশে। বিছানা থেকে নেমে পড়ে ইনায়া। এই নির্লজ্জ লোক কি বলছে এসব? পরনের শাড়ি ঠিক করতে করতে ইনায়া বলল, আপনি না দিন দিন ঠোঁট কাটা হয়ে যাচ্ছেন আবরার ভাই। বুকের নিচ থেকে বালিশটা নিয়ে বিছানায় হেলান দিয়ে গলা ছেড়ে গান ধরে আবরার। কি নামে ডেকে আমি বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। সোফার কুশনটা হাতে নিয়ে আবরারের দিকে ছুঁড়ে মারল ইনায়া। বালিশটা ক্যাচ ধরে ফেললো আবরার। ইনায়াকে আরেকটু লজ্জা দিতে শব্দ করে হেসে উঠল সে। তার হাসির শব্দ ঝুমঝুম করে ওঠে ইনার হৃদয় আর ঘর। কি মিষ্টি সেই হাসির শব্দ। মিনমিন কণ্ঠে অসভ্য শব্দটা উচ্চারণ করে কাবার থেকে শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ইনায়া। ইনায়ার যাওয়ার পথে চেয়ে রয় আবরার। তার মনের কোণে উকি দেয় একটা প্রশ্ন, মেয়েটা যদি তার বউ না হতো, ওই দিন যদি ইনার জায়গায় তিহু থাকতো,
তাহলে কি এত সুন্দর হতো ভোরগুলো? সবচেয়ে বড় কথা, সে বেঁচে থাকতো কিভাবে? মরে যেত নাকি মরার মতো বেঁচে থাকতো? উত্তর মেলে না আবরারের প্রশ্নগুলোর। কিছু প্রশ্নে কোনো আলাদা উত্তর হয় না, প্রশ্নগুলোই ঘুরে ফিরে উত্তর রূপে হয়ে ধরা দেয়। তবে সে জানে সে একটা রোগে আক্রান্ত হতো, ইনায়া নামক রোগ, যার প্রতিষেধক ও ইনায়া। নাস্তার টেবিলে হাজির হয়েছে চৌধুরী বাড়ির সবাই। মাহমুদা আর মেঘা বেগম টেবিল সাজাচ্ছেন, কিচেনে আয়েশা বেগম সবার জন্য চা কফি বানাচ্ছেন। সবার শেষে টেবিলে উপস্থিত হয় আবরার আর তানভীর। দুই ভাই এসে পাশাপাশি চেয়ারে বসে পড়ে। ওরা আসতেই পরোটা, ডিম আর মাংস বাটিতে নিয়ে প্লেট সাজিয়ে ওদের দিকে এগিয়ে দেন মেঘা বেগম। ততক্ষণে কিচেন থেকে চা কফি ভর্তি ট্রে নিয়ে হাজির হচ্ছেন আয়েশা বেগম। আশরাফ চৌধুরীর দিকে কফির কাপ এগিয়ে দিয়ে আশরাফ চৌধুরী চায়ের কাপটা নিলেন। ইরফান চা কফি কিছুই খায় না, তাই ওকে বাদ দিয়ে তানভীরকে তার কফির কাপটা বাড়িয়ে দেন। সবশেষে আবরারকে কফির কাপটা দিতেই সে নাকচ করে দিল। আবরারের কথায় অবাক হলেন সবাই, শুধু আদরে দাঁড়িয়ে থাকা ইনায়া বাদে। তার ওষ্ঠে দেখা দিল এক প্রাপ্তির হাসি। অবাক হয়ে আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, কফি খাবি না তো কি খাবি? ওনার কথা কেড়ে নিলেন মাহমুদা বেগম। সেটাই তো আবরার, তুই তো চা খাস না। কৃতজ্ঞতাপূর্ণ চোখে হাসে আবরার, আর চোখে আদরে দাঁড়ানো ইনায়ার দিকে একবার তাকিয়ে বলল, সে মেয়েটাকে ধন্যবাদ যে আমাকে চা খাওয়া শিখিয়েছে। আবরারের উত্তরে দীর্ঘ হয় সবার ওষ্ঠের হাসি। আয়েশা বেগমের চোখ চিকচিক করে উঠল পানিতে। ওনার কান্না পাচ্ছে, খুশির কান্না। আজ থেকে তিনি নিশ্চিত হলেন যে ছেলে মেয়ে দুটো একসাথে সুখে আছে, তার মেয়েটা ভালো আছে, দুজন দুজনকে বুঝতে পারছে। রাখি গম্ভীর ছেলেটাও কিভাবে বদলে গেছে। আঁচলের সাহায্যে চোখ মুছে নেন আয়েশা বেগম। হাসি হাসি মুখে আবরারের দিকে বাকি থাকা চায়ের কাপটা এগিয়ে দিলেন তিনি। সবার দুপুরের খাওয়া শেষ হলেও তিহুর এখনো খাওয়া হয়নি। মেঘা আর আয়েশা বেগম দুবার ডেকে গিয়েছিলেন, কিন্তু আরেকটু ঘুমোবে বলে ওনাদের চলে যেতে বলেছিল, তাই কেউ আর বিরক্ত করেনি তাকে। তিহু মেঝেতে শুয়ে আছে, হাতে নিজের ফোনটা। গ্যালারিতে ঢুকে ইরফানের ছবি বের করলো। দম আটকে আসা কষ্ট নিয়ে নিজের মনে মনে আওড়ায় কিছু শব্দ। আপনার দুঃখে আমি মরে যাচ্ছি না কেন ইরফান? আমার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু মরে যাচ্ছি না কেন বলুন তো ইরফান? আমি বাঁচতে চাই না এই পৃথিবীতে আপনাকে ছাড়া। আমার 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 আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছি না। একটু থেমে ফের দম আটকে আটকে আবারও বলল সে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তার, শ্বাসকষ্টটা আবার বাড়ছে। মেডিসিনগুলো কন্টিনিউ করা হচ্ছে না, কথাগুলো আটকে আসছে মুখে। আমি হারিয়ে ফেলেছি আপনাকে, কেন ভালোবাসলেন না আমায় ইরফান? দরজায় কড়া নাড়ার শব্দে তড়িঘড়ি করে উঠে বসলো তিহু। দুহাতে চোখ মুছে নেয়, ওড়নাটা ঠিক করে দরজা খুললো। কেউ নেই, তাহলে নক করলো কে? রেলিংয়ে চোখ পড়তেই আরেক দফা অবাক হয় তিহু। বাড়ি সাজানো হচ্ছে। রুম থেকে বেরিয়ে একটু এগিয়ে ড্রয়িং রুমে চোখ রাখে। কিছু মেহমানও আসা শুরু করেছে। কি বার আজ? সোমবার। না না, এ হতে পারে না। কেউ তাকে কিছু বলল না, একবারও বলার প্রয়োজনও মনে করলো না। সোজা বাড়ি সাজানো শুরু করেছে। ইরফান কোথায়? কান্নাগুলো দলা পাকিয়ে গলায় এসে বিঁধে তিহুর। মাথা চক্কর দিয়ে উঠল তার। পড়তে পড়তেও সে রেলিং ধরে সামলে নেয় নিজেকে। বিড়বিড় করে উঠে তিহু। তাহলে সত্যি বিয়েটা হচ্ছে? তুমি কিছু করলে না বিয়েটা ভাঙার জন্য ইরফান? আমি বোকা ছিলাম, ছলনাকে ভালোবাসা ভেবে তোমার জন্য কষ্ট পাচ্ছিলাম। ছি, লজ্জা হচ্ছে আমার নিজের জন্য। বিড়বিড় করার মাঝেই ঘাড়ে কারো হাতের ছোঁয়া কেঁপে ওঠে তিহু। দুহাতে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরল সে। ইনায়া দাঁড়িয়ে আছে, পরনে একটা কালো শাড়ি, কাঁধে একটা হাতে নেওয়া। দেখেই মনে হচ্ছে বাহিরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কান্না দমিয়ে প্রশ্ন করে তিহু, কোথাও যাবি ইনু? কিঞ্চিত হেসে মাথা নাড়ায় ইনায়া, ধীর কণ্ঠে বলল, পার্লারে যেতে হবে, চল, সন্ধ্যায় অনুষ্ঠান, আজ এঙ্গেজমেন্টের সাথে কাবিনটাও হবে। কথাটা শোনা মাত্রই যেন মাথায় আসমান ভেঙে পড়ে তিহুর। দুপা পিছিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি? এমন তো কথা ছিল না, কথা ছিল শুধু এঙ্গেজমেন্ট হবে। তাহলে কাবিন? কাবিনের কথা আসলো কোথা থেকে? ছেলের বাবা মা চাইছে না দেরি করতে, তারা তাদের ছেলের বউকে জলদি ঘরে তুলতে চাইছে। আর বেশি কথা বলে দেরি হয়ে যাবে, জামাটা পাল্টে আয়, আমি নিচে ওয়েট করছি। দুর্বল পায়ে ঘরে চলে যায় তিহু। তিহু যেতেই দীর্ঘশ্বাস ফেলে ইনায়া। সে জানে তার বোনের কতটা কষ্ট হচ্ছে,
তবুও চুপচাপ মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও তিহুকে সাজাতে ব্যর্থ পার্লারের মেয়েগুলো। ফাউন্ডেশন ইউজ করতেই চোখের পানিতে সব গলে যাচ্ছে। ব্যর্থ হয়ে মেয়েগুলো ইনায়ের দিকে তাকালো। একটা মেয়ে ইনায়ের উদ্দেশ্যে বলল, তাহলে লিপস্টিক আর একটু কাজল লাগিয়ে মাথাটা বেঁধে দেন, এমনিতেও আমার বোন সুন্দর। মেয়েগুলো তাই করলো। দীর্ঘ 3 ঘন্টার চেষ্টায় তিহুকে তৈরি করতে সফল হয় তারা। ইনায়ার সামনে তিহুকে দাঁড় করাতেই অপলক দৃষ্টিতে চেয়ে থাকে সে। লাল শাড়িতে কি মিষ্টি লাগছে তিহুকে, একেবারে পরীর মতো। মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনী, ঠোঁটে লিপস্টিক আর মাথায় খোপা ভর্তি লাল গোলাপের সমাহার। এতেই যেন অপসরী লাগছে। ছোট পরিসরেই তিহুর কাবিনের অনুষ্ঠানটা হচ্ছে। পরিবারের সদস্যরা আর কাছের কিছু আত্মীয় স্বজন এসেছে। নিজের ঘরে বসে আছে তিহু। তার পাশে ওর কিছু খালা, চাচি, মামি আর মামাতো খালাতো কাজিনগুলো বসে গল্প করছে। রুম জুড়ে মানুষের গিজ গিজ করছে। সবার হাসির আওয়াজে মাথা টনটন করছে তিহুর। বিছানার মাঝে বরাবর ঘোমটা টেনে বসে আছে তিহু। তিহুর মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ হাতুড়ি পেটাচ্ছে, যেন টান দিয়ে বুকটা বের করে আনার মিথ্যে প্রয়াস চালাচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, কোনো অনুভূতি হচ্ছে না তার। মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে। ইনায়াটাও পাশে নেই। একটু আগে ছেলের মা নাকি চাচি কে যেন তিহুকে গয়নাগুলো পরিয়ে দিয়ে গেছে। শাড়ি গহনার ভারে গরমে অসহ্য লাগছে তিহুর। শরীরটা যেন আর চলছে না। দুপুরে ইনায়ের হাতে দুনলা খাবার খেয়েছিল সে। ঘড়ির কাঁটায় কয়টা ফিরেছে তা জানা নেই তিহুর, তবে সন্ধে নেমে এসেছে। সেই বিকেল থেকে একইভাবে বসে আছে সে। ঝিম ধরে গেছে দুপায়ে, কোমর শরীর থেকে পায়ের পাতা অবধি টনটন করছে। সারা দিন কান্নার দরুন মাথাটা ভারী হয়ে আছে। চোখে ঘোলা ঘোলা দেখছে সব। মনার শরীরের কষ্টে আশেপাশের সবার হাসি ঠাট্টাগুলোই এখন বিরক্ত লাগছে তিহুর। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে। বিধাতা কি তাকে দেখছে না? তুলে নিতে পারছেন না এই সময় অসহনীয় যন্ত্রণা থেকে? সকাল থেকে মাত্র 2 বার এনার সাথে দেখা হয়েছিল আবরারের। সারা দিনের ব্যস্ততায় তার বউটার সাথে একটুও কথা হয়নি তার। বিকেলে দেখেছিল পুতুল সেজে সারা বাড়িময় ছুটোছুটি করছে। এই মেয়ে পারেও বটে, একটু পা পিছলে গেলেই আবার তার যত সমস্যা হবে। এমনিতেই আজ 1 সপ্তাহ ধরে বউটাকে ভিটামিন আদর দিতে পারছে না। না, সে নিজে নিতে পারছে। এই জন্যই এখন ক্লান্ত ক্লান্ত লাগছে শরীরটা। ভালো লাগে না এসব আবরারের। ধুর। আনমনে বকবক করতে করতে টাওয়াল কাঁধে ঝুলিয়ে ওয়াশরুম থেকে বেরোলো আবরার। বিছানার ওপর রাখা কালো পাঞ্জাবিটা পরে নিল সে। ততক্ষণে ঘরে আসেছে ইনায়া। তার পরনে মেরুন শাড়ি, গা ভর্তি গয়না। পার্লার থেকে আসার পরপরই মাহমুদা বেগম ওনার ঘরে ইনায়াকে ডেকে গয়নাগুলো পরিয়ে দিয়েছিলেন। কোথায় ছিলে সারাদিন? আবরারের কথায় ওর দিকে ঘুরে দাঁড়ায় ইনায়া। ধীর পায়ে এগিয়ে এসে আবরারের সামনে থামলো। চুলগুলো পেছনে সরাতে সরাতে বলল, তিহুর সাথে গলার সেটটা একটু খুলে দেন তো, কি ভারী। আমি কোথায় ছিলাম বলো? আজব তো, বাড়িতেই তো ছিলেন। তাহলে খবর নাওনি কেন? আপনি কাজ করছিলেন তাই বিরক্ত করিনি। হ্যাঁ, এখন তো আমি পুরনো হয়ে গেছি, থাকবেই বা কেন আমার সাথে? আবরারের গাল ফুলিয়ে বলা কথাগুলো শুনে হেসে ওঠে ইনায়া। সত্যি বলছেন? আমার এবার একটা নতুন আবরারকে চাই। প্রথমে ইনায়ের কথার মানে না বুঝলেও কিছুক্ষণ পর বুঝতেই আবরার চোখ তুলে ইনায়ের দিকে তাকালো। অবাক চোখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, সে যা ভাবছে তাই কি বুঝিয়েছে ইনায়া? ইনায়া মাথা নাড়ল। ইনায়ার সায় পেয়ে আবরার তার কোমর জড়িয়ে ঝাঁপিয়ে পড়ল বিছানায়। ফিচেল হেসে মিনমিন কণ্ঠে বলল, শুভ কাজে দেরি করতে নেই বেলি ফুল, আমার পছন্দ না। আবরারের এমন ছন্নছাড়া ভাব দেখে খিলখিলিয়ে হেসে ইনায়া বলল, আবরার, আমার সাজ নষ্ট হয়ে যাবে কিন্তু। ইনায়ার গলায় মুখ ডুবিয়ে নেশাক্ত কণ্ঠে আবরার বলল, চুল হয়ে যা, আমার বউ এমনিতেই সুন্দর। ঝলমলে আলোয় আলোকিত হয়ে আছে চৌধুরী বাড়ির ড্রয়িং রুম। লাল নীল বাতির পাশাপাশি শুভ্র বাতিও জ্বলছে। চারিদিকে মানুষের গিজগিজ। সন্ধ্যা হতেই তা আরো বাড়ল। বেশি মানুষের আয়োজন না করলেও আত্মীয় স্বজন সব মিলে মানুষ দেরেক হয়েছে। ড্রয়িং রুমের মেঝেতে তোষক পেতে বিয়ে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। সামনাসামনি 2টি তোষক পাতা হয়েছে। এক পাশে তিহুকে, অপর পাশে ছেলেকে বসানো হলো। দরদর করে ঘামছে তিহুর শরীর। হাতগুলো ঘেমে চুপচুপে হয়ে গেছে। রুম জুড়ে এসি চলছে, তবুও অস্বস্তিতে গা গুলোচ্ছে তার। কাজে আসতেই বিয়ে পড়ানোর তোড়জোড় শুরু করে দিলেন। এতেই যেন মাথা ঘোরানোটা বেড়ে যায় তিহুর। নিজেকে কিছুটা সামলাতেই কাজী বললেন, কাজী বাকি কথা শেষ করার আগেই চেঁচিয়ে বলল তিহু। পাশে বসা ইনায়ার দিকে তাকাতেই সে হেসে বলল। ইনার হাসির অর্থ বুঝতে কিঞ্চিত সময় লাগে তিহুর।
সামনে তাকাতেই দেখলো শেরওয়ানি পরিহিত ইরফান বসে আছে। কাজী আবারও বললেন, কবুল কবুল কবুল। খুশির তোপে কাজীর আগেই কবুল বলে দেয় তিহু। কবুল বলা শেষে ইরফানের দিকে তাকিয়ে ইনার কোলেই ঢলে পড়ে সে। তিহুর অজ্ঞান হলেও বাকি বিয়েটা আগে পড়ানো হলো। তারপর ইরফান উঠে এসে তিহুকে কোলে তুলে তিহুর ঘরে শুইয়ে দিয়ে আসলো। অতিরিক্ত দুঃখের মাঝে হঠাৎ অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে খুশিতে নার্ভাস হয়ে অজ্ঞান হয়ে গেছে তিহু। জ্ঞান ফিরেছে তিহুর। চোখ পিটপিট করে তাকাতেই দেখলো সে তার ঘরে শুয়ে আছে, ড্রিম লাইটটা জ্বলছে। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান তার মাথার পাশেই বসা, ফোন স্ক্রল করছে। তাকে গজগজ করতে করতে উঠে পড়ে তিহু। উঠেই ইরফানের হাত থেকে ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে তার পাঞ্জাবির কলার চেপে ধরল তিহু। রাগী কণ্ঠে বলল, আপনি আমার সাথে চিট করেছেন, আগে কেন বলেননি যে বিয়ে আপনার সাথে? আপনি জানেন আমি কত কষ্ট পেয়েছি। গা ছাড়া ভঙ্গিতে জবাব দেয় ইরফান। এক লাইন বেশি বুঝো যে তাই বলতে পারিনি। দুই দিন গিয়েছিলাম বলতে, একদিনও সুযোগ দাওনি। চুপসে যায় তিহু। হাতে ধরা পাঞ্জাবির কলারটা ছেড়ে দিতেই ইরফান তিহুর কোমর চেপে ধরল। কোমর জড়িয়ে উল্টো ঘুরে তিহুকে বলিষ্ঠ হাতে চেপে ধরল বিছানার সাথে। ফিচেল হেসে অদ্ভুত কণ্ঠে বলল, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে সুন্দরী? বুঝতে পারছো না? প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, দাঁড়াও বেবি। রাত 1টা বাজে। নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে আবরার। তাসফির, তানভীর আর সায়েম মিলে ঘরের দরজা আটকে দরজার সামনে 3জন দাঁড়িয়ে আছে। সাথে আবরারকেও দাঁড় করিয়ে রেখেছে। টাকা না দেওয়া পর্যন্ত ছাড়বে না, এই পণেই দাঁড়িয়ে আছে 3জনে। আবরার সবার দিকে একবার চোখ বুলিয়ে বলল, এখানে দাঁড়িয়েছিস কেন সবাই? আবরারের কথায় তাসফি আগ বাড়িয়ে বলল, টাকা দাও, ঘরে যাও। কোন দুঃখে তোদের টাকা দিতে যাব শুনি? ফিচেল হেসে তানভীর বলে উঠল, দুঃখে না ভাই, খুশিতে। তোর জন্য এত কষ্টে বাসরঘর সাজিয়েছি, সেই খুশিতে টাকা দিবি। আবরার দুপা পিছিয়ে বুকে হাত বেঁধে দাঁড়ালো। গা ছাড়া ভঙ্গিতে জবাব দিল, আমি বলেছি ফুল কিনে টাকা নষ্ট করতে, এখন আবার আমার কাছে টাকা চাইছিস? তানভীর এগিয়ে এসে আবরারের ঘাড় জড়িয়ে কানে মুখে বলল, ইনায়াকে সাজিয়েছে তাসফি। বেবি দেখ, টাকা না দিলে বউ আর ঘর দুটোর কথাই বলতে হবে আজ রাতের জন্য। তানভীরের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো আবরার। ওকে ভাবতে দেখে খুশিতে জল করে ওঠে তানভীরের চোখ। তার কথাই কাজ হয়েছে তার মানে। শান্ত কণ্ঠে আবরার জিজ্ঞেস করল, কাঁচা ফুলে খরচ এসেছে 5,000, আমাদের সময় গিয়েছে 3 ঘন্টা, সব মিলে ওই মোটামুটি 30 দে, তাহলেই হবে। তাসফির আর সায়েরও তাল মিলিয়ে হ্যাঁ বলল। ওদের কথায় আবরার পকেট থেকে 4টা 10 টাকার নোট বের করে তানভীরের দিকে এগিয়ে দিল। যা, একটা বেশি দিলাম বোনাস হিসেবে, এবার দরজা ছাড়। তাসফি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবরার ভাইয়া, এইটা কিন্তু ঠিক না। কি ঠিক না? তোরে তো বললি 30 টাকা দিতে, আমি তো 10 টাকা বাড়িয়ে 40 টাকা দিয়েছি। আমি 30,000 বুঝিয়েছি, 30 টাকা না। আমার নতুন বিয়ে হয়নি যে আমাকে টাকার জন্য ধরেছিস। ইরফান থেকে কত টাকা নিয়েছিস সেটা বল আগে। ইরফানের কথা জিজ্ঞেস করতেই চুপসে যায় তাসফি। তানভীর নিজের ছোট বোনের বাসর ঘর সাজিয়েছে এই অনেক, আবার টাকার জন্য দরজা আটকানো অতিরিক্ত বেয়াদবি হয়ে যায়। তানভীর ভোতা মুখে বলল, 1 পয়সাও না। তাহলে আমাকে ধরেছিস কেন? সর, ঘুম আসছে। আবরারের ধমকে তাসফি, তানভীর আর সায়র 3জনে সরে যায় দরজার সামনে থেকে। আবরার এগিয়ে গিয়ে দরজা খুলল। ঘরের ভেতরে মোমবাতির আলোতে আলোকিত হয়ে আছে। আবরার কোনো দিকে না তাকিয়ে গিয়ে কাবার থেকে 1,000 টাকার 2টো বান্ডিল বের করলো। একবার গুনে ফিরে এসে তানভীরের দিকে ছুড়ে দিল। 10 করে 20,000 আছে। ঘর সাজানো বেশি একটা সুন্দর হয়নি, তাই 10 কম দিয়েছে। আবরারের কথায় হেসে ওঠে 3জনে। তানভীর বান্ডিল 2টো পকেটে চালান করে বলল, এতেই চলবে বস। টাকাগুলো নিয়ে চলে যায় ওরা। আবরার ঘরে ঢুকে দরজার ছিটকিনি দিয়ে ধীর পায়ে এগিয়ে এসে বিছানার সামনে থামলো। ইনায়া বিছানার মাঝ বরাবর বসে আছে। পুরো বিছানা জুড়ে ফুলের সমারোহ, রক্তিম গোলাপ, সাথে রজনীগন্ধা আর বেলি। 3 রকমের ফুলের সুবাস একত্রিত হয়ে অদ্ভুত সুবাস ধারণ করেছে রুম জুড়ে। লাল দুপাট্টায় ঢাকা ইনায়ের মুখ অবধি। বিছানার সাইড টেবিল থেকে সাউন্ড বক্সের রিমোটটা নিয়ে আজ ফের গানটা চালু করে আবরার হাঁটু গেড়ে বসলো ইনায়ের পাশে। আবরার পাশে বসতেই অস্থির চিত্তে ধরফর করে উঠে ইনায়ের হৃদয়। সে ঘোমটার আড়াল থেকেও দেখতে পাচ্ছে আবরার নেশাক্ত চোখে আলোকন করছে তাকে।
আবরার আলতো হাতে ইনায়ার ঘোমটাটা তুলল। মোমবাতির নিভু নিভু আলোতে আবরারের চোখের সামনে দৃশ্যমান হলো এক শুভ্র সুন্দর বালিকার মুখাবয়ব, যা কিনা লজ্জায় ভয়ে হালকা ঘেমে উঠেছে। ইনায়ার মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে মেরুন লিপস্টিক, পরনে বেলি ফুলের গহনা। আবরার খেয়াল করলো ঘরময় পানি ভর্তি বাটিতে বেলি ফুল ছড়ানো। বেলি ফুলের সুবাস আর গানের লাইনগুলোতে মোহাচ্ছন্ন হয়ে পড়ে আবরারের মস্তিষ্ক। সামনে ইনায়া মেরুন শাড়িতে বসা, সাউন্ড প্রুফ রুমটাতে ফুল সাউন্ডে আজফের গানটা চলছে। প্রতিটি লাইন যেন আবরারের স্নায়ু অঙ্গ প্রত্যঙ্গ গ্রাস করে নিয়েছে। আবরার আরেকটু এগিয়ে নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে নিল ইনায়ার কোমল দুই হাত। মন্ত্রমুগ্ধ কণ্ঠে এক শ্বাসে আওড়ায় কিছু শব্দ। আজ যদি একটু বেশি অশুভ হই, তুমি কি রাগ করবে বেলি বউ? আবরারের নেশাত্ম কণ্ঠে বলা প্রতিটা শব্দে অবশ হয়ে আসে ইনায়ার কোমর থেকে পা অব্দি। আবরারকে এতটা উতলা হতে আগে কখনো দেখেনি ইনায়া। আগে আরও একবার তাদের খুব ঘনিষ্ঠ মুহূর্ত হলেও এতটা উতলা আবরার হয়নি। ইনায়া উত্তরের অপেক্ষা না করে এগিয়ে আসে আবরার, দুহাতে ইনায়ার পিঠ জড়িয়ে চেপে ধরল বিছানায়। ততক্ষণে ইনায়ার ওষ্ঠধর তার দখলে নিয়ে নিয়েছে। আবরারের হাতের আবদ্ধ ছোঁয়ায় জর্জরিত হয়ে ছটফট করে ওঠে ইনায়া, কিন্তু ছাড়া না পেয়ে প্রিয় পুরুষের অবাধ্যতায় সায় দিল ইনায়া নিজেও। কোমল দুহাতে জড়িয়ে ধরে আবরারের পিঠ। বারান্দার সাথে লাগোয়া খোলা জ্বালানো দিয়ে ধমকা হাওয়া এসে নিভিয়ে দেয় মেঝে জুড়ে জ্বলা মোমবাতিগুলো। সাথে অস্থির হয় আবরারের আচরণ। ইনায়ার কানে কানে মিনমিনে কণ্ঠে আবরার শুধালো, কবুল আমার ভালোবাসাকে, কবুল আমার অষ্টাদশীকে, আমার সঙ্গিনীর প্রিয়তম স্ত্রীকে। তার সাথে তাল মিলিয়ে ইনায়াও আওড়ায়, আমি কবুল করলাম আমার নিয়তিকে, কবুল করলাম আমার পৃথিবীকে, আমাকে সামলানো দুই হাতের মালিককে। ভালোবাসা অসম্ভব সুন্দর। সমাপ্ত।